ওয়েল, সো আজকের ক্লাসটা আই হোপ তোমাদের জন্য একটা লাইফ চেঞ্জিং ক্লাস হতে যাচ্ছে, কারণ আজকের ক্লাসে আমি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এর সবচেয়ে সহজ ফর্মুলা নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেছো লেখা আছে এখানে দি ইজিয়েস্ট ফর্মুলা। সো আমার বিশ্বাস তোমরা এর আগে এত সহজ কোনো ফর্মুলা পাও নাই। হ্যাঁ, তো কিভাবে মুখস্থ না করে নিজে থেকে বানায়া, একেবারে নিজে থেকে ফ্রম টপ টু বটম, মানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে বানায় নিজে থেকে মানে প্যারাগ্রাফ লেখা যায়, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব, এবং সবচেয়ে সহজভাবে সবচেয়ে সংক্ষিপ্ত আকারে। ঠিক আছে, সো আই হোপ তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা এনজয় করবা। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা দেখব একটা ডেফিনেশন। ডেফিনেশন হচ্ছে মানে হোয়াট ইজ প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফটা কি, আমরা প্যারাগ্রাফ মানে কি আমরা বুঝে দরকার। যে প্যারাগ্রাফ শুনলে আমাদের আতঙ্ক চলে আসে কেন, প্যারাগ্রাফ আসলে আমরা কেন মনে করি যে মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। সাধারণত স্টুডেন্ট মনে করে প্যারাগ্রাফ আমি মানে গুছাই লিখতে পারবো না, তো মুখস্থ করে ফেলি। কেন তোমরা মুখস্থ মানে মুখস্থ করবো? মুখস্থ না করে কিভাবে প্যারাগ্রাফ লিখা যায়, আজকে ক্লাসটা সেটা নেওয়া হবে। সো খেয়াল করো, স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো ফর্মুলা নিয়ে আলোচনা করবো। সো ফর্মুলা নিয়ে বলার আগে আমরা একটু বুঝে নিব অ্যাকচুয়ালি হোয়াট ইজ আ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আসলে কি জিনিস? হ্যাঁ, প্যারাগ্রাফটা কি? সো দেখো, প্যারাগ্রাফ হচ্ছে একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারাবাহিকভাবে সাজানো কয়েকটা বাক্যের সমষ্টি। মানে একটা নির্দিষ্ট বিষয় কি বলছে, একটা বিষয় মানে খেয়াল করে দেখবা এখানে বলছে একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে। হ্যাঁ, এবং বলছে ধারাবাহিকভাবে সাজানো, মানে ধারাবাহিকভাবে সাজানো কয়েকটা বাক্যের সমষ্টি বা কয়েকটা বাক্য। ধারাবাহিকভাবে সাজানো কয়েকটা বাক্য মাথায় ভালো করে ঢুকাই রাখো। যে কয়েকটা বাক্য বলতে বলে না তোমাকে যে তোমার মানে 20টা 30টা 40টা, এরকম কোনো লিমিট নাই। তুমি চাইলে 5টা সেন্টেন্স দিয়া, তুমি চাইলে 4টা সেন্টেন্স দিয়ে, ইভেন তুমি চাইলে 3টা সেন্টেন্স দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে পারবা। সুতরাং এইটাকে মাথায় ঢুকাও যে প্যারাগ্রাফ ইজ নট আ বিগ ডিল। ওকে, ইটস এ ভেরি সিম্পল থিং, তুমি ডেফিনেটলি পারবা। সো প্যারাগ্রাফটা, যেহেতু আমাদের মানে প্যারাগ্রাফ শুনলে আমরা সাধারণত প্যারাগ্রাফ বলতে আমরা বিশাল বড় মানে 150-200 ওয়ার্ডের একটা মানে প্যারাগ্রাফ আমাদের চোখে ভেসে ওঠে, সেগুলো কিছু না। হ্যাঁ, সো দেখো প্যারাগ্রাফ মানে হচ্ছে, এখানে আরো ব্রেকডাউন করা হয়েছে। প্যারাগ্রাফ মানে কি? প্যারাগ্রাফ মানে হচ্ছে ওয়ান টপিক, একটা টপিক থাকবে এবং এর সাথে কি থাকবে, মেনি রিলেটেড সেন্টেন্সেস। অর্থাৎ একটা টপিক এবং এই টপিকের জন্য কয়েকটা, এখানে বলছে কি মেনি রিলেটেড সেন্টেন্সেস। সো মেনি রিলেটেড সেন্টেন্সেস মধ্যে আমি মানে 2টা সেন্টেন্স বলবো, আমার মনে হচ্ছে আমি 3টা সেন্টেন্স বলে শেষ করে দিব, তো সমস্যা কি? ঠিক আছে। সো এখন এইটা হচ্ছে চিন্তার বিষয় যে তুমি কত মার্কের জন্য লিখতেছো এবং তুমি কোন লেভেলে আসছো। হ্যাঁ, মানে তুমি কোন ক্লাসে আসো, তো সেটা ডেফিনেটলি মাথায় রাখা দরকার। সেটা ডেফিনেটলি তোমার মাথায় রাখা দরকার, কারণ তোমার ক্লাস অনুযায়ী প্যারাগ্রাফের সাইজটা একটু বড় করা দরকার। কিন্তু ইনিশিয়ালি যারা প্যারাগ্রাফ মুখস্থ ছাড়া চিন্তাও করতে পারে না, তারা কি করবে? তারা কি প্রথম দিন থেকে চিন্তা করবে যে না আমি একটা প্যারাগ্রাফ 150 ওয়ার্ড লিখবো বা 200 ওয়ার্ড লিখবো? না, এটা ডেফিনেটলি না। তোমাদের শুরু দিক থেকে তোমাদের উচিত চিন্তা করা আমি সবচেয়ে ছোট যে প্যারাগ্রাফ সেটা লিখবো, তারপরে একটু একটু করে বড় করবো। তুমি প্রথম দিনে তো মানে এক লাফে তুমি অনেক মানে কি করতে পারবে না, হাঁটতে পারবো না, দৌড়তে পারবো না। তো প্রথম তুমি হাঁটা শিখতে হবে, তারপর তুমি দৌড়ানো শিখবে, তাই না? সো প্রথম দিকে আমরা ছোট্ট আকারে ছোট একটা প্যারাগ্রাফ লেখা শিখবো, কিভাবে একটা ছোট প্যারাগ্রাফ লিখতে হয় সেটা শিখবো। সো এই ছোট প্যারাগ্রাফ বলতে কি, ছোট হোক বা বড় হোক, প্যারাগ্রাফ ছোট হোক বা বড় হোক, এর ডেফিনিশন বা এর মানে প্যাটার্নটা হচ্ছে একটা টপিক থাকবে, এবং এই যে একটা টপিক থাকবে এবং এই টপিকের জন্য তুমি কি করবা, মেনি রিলেটেড সেন্টেন্সেস, কিছু সম্পর্ককৃত সম্পর্কিত মানে ওই টপিকের সাথে যায়, ওই টপিক রিলেটেড কিছু সেন্টেন্স লিখবা। তো হয়ে গেছে একটা প্যারাগ্রাফ। হ্যাঁ, এখন তুমি ওই সম্পর্কিত সেন্টেন্স তোমার 3টা লিখতে পারো, 4টা লিখতে পারো, 5টা লিখতে পারো, বা 2টা লিখতে পারো, এটা কোনো ব্যাপার না। সো প্রথম দিকে আমরা অবশ্যই ছোট আকারে একটা প্যারাগ্রাফের বিগিনিং করবো, আর কারণ প্যারাগ্রাফ লেখাটা শিখবো, তারপরে আমরা একটু একটু করে প্যারাগ্রাফ বড় করা শিখবো। সো আজকের ক্লাসটা হচ্ছে কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। প্যারাগ্রাফ বড় করা না, মানে একটা 10 মার্কের 15 মার্কের 20 মার্কের প্যারাগ্রাফ না। জাস্ট একটা প্যারাগ্রাফ কাকে বলে, একটা প্যারাগ্রাফ কিরকম হয়, হাউ ডাজ ইট লুক লাইক, তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে, স্টেপ বাই স্টেপ কিভাবে ডেভেলপ করা হবে সেটা নিয়ে আজকে আলোচনা করতেছি। সো ডোন্ট গেট প্যানিক, আজকে আমরা খুবই সিম্পল, খুবই দরকারি একটা ক্লাস করতেছি। ওকে, সো দেখি তারপর কি আছে। আচ্ছা, সো প্যারাগ্রাফের জন্য যেটা তোমরা দেখতেছো এই মুহূর্তে, দ্য 5 সেন্টেন্স ফর্মুলা। আমি তোমাদের বলছিলাম না যে দি ইজিয়েস্ট ফর্মুলা, এই ইজিয়েস্ট ফর্মুলা মানে হচ্ছে 5টা সেন্টেন্স দিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো। তো 5টা সেন্টেন্সে কিভাবে প্যারাগ্রাফ লিখা যায় সেটা আমরা দেখতেছি। ঠিক আছে, এই খেয়াল করো। তো প্রথমে আমরা কি করব? আচ্ছা, মনে রাখার জন্য দেখো, এই যে মনে রাখার জন্য আমি যেটা করলাম আর কি, যে লেখা আছে রিমেম্বার, এই কথাটা মাথায় রাখতে হবে।
অর্থাৎ TRREC, যে TRREC সংক্ষেপে মনে রাখার জন্য এগুলো কি? এগুলো হচ্ছে, এক নম্বরে আমরা লিখবো টপিক সেন্টেন্স। প্রথমে লিখতে হবে টপিক সেন্টেন্স, হোয়াট ইজ টপিক সেন্টেন্স আই এম গোয়িং টু টেল ইউ লেটার। দুই নম্বর হচ্ছে রিজন, এটাও বুঝাবো তোমাদের, শুধু আমি নামগুলো বলছি, মানে আইটেম গুলো বলতেছি। তিন নম্বরে হচ্ছে, তিন নম্বর সেন্টেন্সটা হবে আর্টা রিজন, মানে রিজন ওয়ান রিজন টু। তার মানে হচ্ছে একটা টপিক সেন্টেন্স বলার পরে আমরা আমরা দুইটা রিজন বলবো। টপিক সেন্টেন্স থাকবে একটা, এবং এই টপিক সেন্টেন্সের পরে আমরা দুইটা রিজন বলবো। কি রিজন, কিভাবে বলতে হয় সেটা আমরা পরে দেখতেছি, জাস্ট মাথায় ঢুকাও যে কি কি লিখতে হবে। তারপর হচ্ছে চার নম্বরে হচ্ছে, ধরো চার নম্বর না বলে তুমি ভাবতে পারো চার নম্বর সেন্টেন্সটা কি হবে। চার নম্বর সেন্টেন্স হবে একটা এক্সাম্পল। আমরা যে কথাগুলো বলছি, এই যে টপিক সেন্টেন্স বললাম, টপিক সেন্টেন্সের পরে রিজন ওয়ান রিজন টু দুইটা রিজন বললাম, এরপর একটা এক্সাম্পল দিব। তারপর ফাইনালি যেটা হবে, মানে পাঁচ নাম্বার সেন্টেন্সটা হবে একটা কনক্লুশন। ঠিক আছে? এই পাঁচটা সেন্টেন্স দিয়ে তুমি একটা কি করতে পারবা, একটা কমপ্লিট, এটা কমপ্লিট প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবা। ঠিক আছে? সো এক নাম্বার থাকবে কি, টপিক সেন্টেন্স। দুই নাম্বার থাকবে রিজন ওয়ান। তিন নাম্বার থাকবে, মানে তিন নাম্বার সেন্টেন্সটা হবে রিজন টু। চার নাম্বার সেন্টেন্সটা হবে একটা এক্সাম্পল। এবং ফাইনালি পাঁচ নাম্বার সেন্টেন্সটা হবে একটা কনক্লুশন। সো এখন এইটা মনে রাখার জন্য সংক্ষেপে এখানে লিখে রেখেছি আমি, রিমেম্বার TRREC। ঠিক আছে? এটুকু মনে রাখলেই তোমাদের হবে যে আমরা যখনই যত মার্কের জন্য লিখি, 10 মার্কের জন্য লেখো, 5 মার্কসের জন্য লেখো, অথবা ধরো তুমি 50 মার্কসের জন্য একটা প্যারাগ্রাফ লিখবা, স্ট্রাকচারটা হবে এইটাই। এইটাই হচ্ছে আলটিমেট স্ট্রাকচার। অর্থাৎ তুমি যদি মাথায় রাখতে পারো যে আমি যে ধরনের সেন্টেন্স, মানে আমি যে ধরনের প্যারাগ্রাফ লিখি না কেন, আমাকে প্রথমে লিখতে হবে একটা টপিক সেন্টেন্স, তারপরে রিজন ওয়ান, তারপরে আরেকটা রিজন, তারপরে এর জন্য একটা এক্সাম্পল বা আমি একটা মানে উদাহরণ দিব, তারপর ফাইনালি একটা কনক্লুশন দিয়ে আমি আমার প্যারাগ্রাফটা শেষ করব। এখন এখানে 5টা সেন্টেন্সে তুমি লিখো অথবা 15টা সেন্টেন্সে তুমি লিখো, এটা ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে তোমার এই স্ট্রাকচারটা। ঠিক আছে? আমি আরেকটু ক্লিয়ার করতেছি। এইখানে খেয়াল করো, আমাদের নেক্সট স্লাইডে দেখো কি আছে। এই যে দেখো, এইটা হচ্ছে একটা ভিজুয়াল। এই যে বললাম, আমাদের কি হয়, এটা টপিক সেন্টেন্স থাকবে, যেটা তোমাদের বলতেছি, টপিক সেন্টেন্স থাকবে। টপিক সেন্টেন্সের পরে থাকবে সাপোর্টিং সেন্টেন্সেস, এরপরে হবে কনক্লুডিং সেন্টেন্স। এই সাপোর্টিং সেন্টেন্স গুলোর মধ্যে তুমি কি লিখবা, এই যে রিজন ওয়ান রিজন টু তারপরে এক্সাম্পল। এই সাপোর্টিং সেন্টেন্স বলতে বোঝানো হয়েছে রিজন ওয়ান রিজন টু এবং এক্সাম্পলস। ঠিক আছে? এরপরে ফাইনালি হচ্ছে একটা কনক্লুডিং সেন্টেন্স বা কনক্লুশন, যেটাকে আমরা বলি। এখন জাস্ট এটা মাথায় রাখবা যে এখানে কি হয়, এই যে বার্গারের উপর অংশ এবং নিচের অংশ কি হয়, সেম, তাই না? শুধু মাঝখানে যে এই অংশটা, এই অংশটা একটু ডিফারেন্ট হয়। তো এই অংশটা হচ্ছে তোমার মেইন পয়েন্ট। মূলত উপরে এবং নিচে যেটা থাকে সেটা হচ্ছে তোমার পয়েন্ট বা তোমার টপিক। সো এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব, তোমাদের কাছে অনেকের কাছে ক্লিয়ার হচ্ছে না। সো লেটস সি হোয়াট ইনসাইড দ্য স্লাইড। ওকে, এইখানে আমরা দেখি, দেখো এইখানে দেখো, এই টপিক সেন্টেন্সটা তোমাকে একটু পরিচয় করাই দিই। হ্যাঁ, হোয়াট ইজ টপিক সেন্টেন্স? মানে টপিক সেন্টেন্স, এই যে বললাম টপিক সেন্টেন্স বলতেছি আমি, মানে হোয়াট ইজ টপিক সেন্টেন্স? টপিক সেন্টেন্স মানে হচ্ছে, ওই যে বললাম তো ফর্মুলা ওয়ানে এক নম্বরে আসবে কি, টপিক সেন্টেন্স। হ্যাঁ, এক নাম্বার স্টেপ আমাদের কি, এই যে টপিক সেন্টেন্স, স্টেপ ওয়ান হচ্ছে টপিক সেন্টেন্স। এখন আমরা জানি যে টপিক সেন্টেন্সটা কি। সো এই টপিক সেন্টেন্স হচ্ছে, খেয়াল করো, যে বাক্যটি অনুচ্ছেদের মানে প্যারাগ্রাফের মূল বিষয় বা কেন্দ্রীয় ধারণা, তাকে টপিক সেন্টেন্স বলে। মানে যে বাক্যটি বা যে সেন্টেন্সটি তোমার প্যারাগ্রাফের মূল বিষয় বা মূল ধারণা বা কেন্দ্রীয় সেন্ট্রাল কনসেপ্ট, সেটাকে বলা হয় টপিক সেন্টেন্স। যেমন দেখো, এখানে আছে রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট। ঠিক আছে? আচ্ছা, এটা হয়তো তোমাদের কাছে আরো অস্পষ্ট হবে, তোমাদের নেক্সট স্লাইডে নিয়ে যাই, দেখি নেক্সট স্লাইডে কি আছে। এইখানে খেয়াল করে দেখো, এই যে বললাম টপিক সেন্টেন্সটা, এই টপিক সেন্টেন্স ক্লিয়ার করার জন্য তোমাদেরকে এটা দেখাচ্ছি। কি বলছো, স্টেপ ওয়ানে আমরা টপিক সেন্টেন্স লিখবো। টপিক সেন্টেন্সটা কি বলছিলাম, যে এটা তোমার কি হয়, মানে যে সেন্টেন্সটা, মানে যে বাক্যটা টোটাল প্যারাগ্রাফের মূল কনসেপ্ট বা মূল বিষয়, সেটাকে বলা টপিক সেন্টেন্স। এটা বোঝার জন্য আরো সহজ করে ভেঙে বলতেছি, দেখো এই যে বলছে টপিক সেন্টেন্স মানে কি, ইকুয়াল টু দিয়ে বোঝানো হচ্ছে টপিক সেন্টেন্স ইকুয়াল টু টপিক প্লাস হচ্ছে অপিনিয়ন। টপিক প্লাস অপিনিয়ন, বিষয়টা বুঝো। এখানে আরো কিছু এক্সাম্পল মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। এখানে দেখো বলছে কি, ধরো তুমি ট্রি প্লান্টেশন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবা, কি নিয়ে? ধরো টপিক হচ্ছে ট্রি প্লান্টেশন। সো এইটা হচ্ছে তোমাদের টপিক, ফাইন। কিন্তু টপিকে শুধু ট্রি প্লান্টেশন লিখলেই তো হবে না, তোমার ট্রি প্লান্টেশন এই ওয়ার্ড বা এই ফ্রেজের সঙ্গে তোমাকে একটা অপিনিয়ন দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে?
অপিনিয়ন। এই যেমন যেমন ধরো এখানে বলছে কি, ট্রি প্লান্টেশন ইজ এসেনশিয়াল ফর আওয়ার এনভায়রনমেন্ট। ওকে, এই যে এই যে লাইনটুকু, এই যে ইজ এসেনশিয়াল ফর আওয়ার এনভায়রনমেন্ট, এটা হচ্ছে তোমার অপিনিয়ন। তুমি বলতেছো কি যে তোমার কথা হচ্ছে যে মানে ট্রি প্লান্টেশনটা দরকার, কেন দরকার? বিকজ ইটস ইম্পর্টেন্ট ফর আওয়ার এনভায়রনমেন্ট। সো এখানে টপিক হচ্ছে কি, তোমার কি, তোমাকে দিয়ে দিছে যে তুমি ট্রি প্লান্টেশন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখো। তো তুমি ট্রি প্লান্টেশন তোমার সেন্টেন্সে ইনপুট দিলা। তারপর শুধু এটা বললেই হবে না, বলতে হবে এটা নিয়ে তোমার একটা ওপিনিয়ন দেওয়া লাগবে, যেমন ট্রি প্লান্টেশন ইজ এসেনশিয়াল ফর আওয়ার এনভায়রনমেন্ট। তারপরে ধরো হতে পারে তোমাকে যদি সোশ্যাল মিডিয়া দিয়ে লিখতে বলে, তখন তুমি কি করবা? তোমাকে সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটা অপিনিয়ন দেওয়া লাগবে, যেমন সোশ্যাল মিডিয়া হ্যাজ বোথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। যে সোশ্যাল মিডিয়ার সুবিধাও আছে, অসুবিধাও আছে। সো এইভাবে শুধুমাত্র টপিক দিলেই হবে না, তোমাকে যে টপিক লিখতে বলছে তোমাকে শুধু এই টপিক লিখলে হবে না সেন্টেন্সের মধ্যে। এই সেন্টেন্সের মধ্যে ওই টপিক সম্পর্কে তোমার একটা অপিনিয়ন থাকতে হবে। যেমন তোমার এই প্রথমে বলছে কি, ট্রি প্লান্টেশন সম্পর্কে বলছিল যে ট্রি প্লান্টেশন হচ্ছে আমাদের পরিবেশের জন্য খুব দরকার, খুবই এসেনশিয়াল। সোশ্যাল মিডিয়া সম্পর্কে কি বলছিল? যে ইট হ্যাজ বোথ অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। এটা কিন্তু তোমার অপিনিয়ন, রাইট? টপিক দিয়ে দিচ্ছে এক্সামিনার, কিন্তু তুমি এটা অ্যাড করছো। তারপর বলছে, ধরো তোমাকে দিল কি, ক্লাইমেট চেঞ্জ। যদি ক্লাইমেট চেঞ্জ তোমার টপিক হয়, তোমাকে এর সাথে কি করা লাগবে? একটা একটা অপিনিয়ন দেওয়া লাগবে। যেমন বলতে হবে, ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট গ্লোবাল চ্যালেঞ্জেস। এই যে লাইনটা, এই যে ফ্রেজটুকু বা এই যে অংশটুকু সেন্টেন্সের, এটা কিন্তু তোমার অপিনিয়ন। আর এক্সামিনার দিয়ে দিচ্ছে কি, ক্লাইমেট চেঞ্জ, এটা হচ্ছে টপিক। তুমি বলছো যে এইটা যে মানে ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট গ্লোবাল চ্যালেঞ্জেস। অথবা ধরো রিডিং বুকস, তোমাকে টপিক দিল যে রিডিং বুকস নিয়ে কি লেখো, একটা প্যারাগ্রাফ লেখো। সো রিডিং বুকস হচ্ছে তোমার টপিক, কিন্তু এই যে লাইনটুকু, ইজ আ গুড হ্যাবিট, এই গুড হ্যাবিট, যে রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট, এই এই কথাটাকে, এই অপিনিয়নটি কিন্তু তোমার। সো প্রতিটা রিডিং মানে টপিক সেন্টেন্স এরকম হবে। অর্থাৎ শুধু টপিক সেন্টেন্সের টপিক থাকলে হবে না, যে টপিকটুকু তোমাকে এক্সামিনে দিবে এটা কিন্তু তোমার টপিক। হ্যাঁ, কিন্তু এর সাথে তোমাকে কি করতে হবে? একটা অপিনিয়ন দিতে হবে। এই যে এখানে যে অপিনিয়নগুলো দেওয়া আছে, তোমাকে এখানে কি করা লাগবে? অপিনিয়ন দিতে হবে। ঠিক আছে, এই অপিনিয়নটুকু না দিলে তোমার টপিক সেন্টেন্স হবে না, তোমার টপিক সেন্টেন্স হয়ে যাবে ইনভ্যালিড। এবং তুমি যত বড়ই লেখো না কেন প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের জন্য তুমি বলতে গেলে নাম্বারই পাবা না। কারণ কি, মানে যে কোনো কিছু বিগিনিংটা যদি শুরু হয় না, সুন্দর হয় না, বা বিগিনিংটা যদি ইনকমপ্লিট বা মানে রং হয়, তাহলে তুমি নাম্বার কিভাবে পাবা? ঠিক আছে। সো এই হচ্ছে তোমার টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স মানে কি? টপিক সেন্টেন্স দেখো এখানে আরেকটা সিম্পল ডেফিনেশন আছে। টপিক সেন্টেন্স হচ্ছে এইটা, যেটা পরে মানে ধরো তোমার রিডার, তুমি এটা প্যারাগ্রাফ লিখছো, অথবা যে কোনো ধরনের পিস অফ রাইটিং, এটা হোক প্যারাগ্রাফ, এটা হোক এসে, এটা হোক লেটার, হোয়াট এভার ইউ রাইট, তুমি লিখছো কার জন্য? একজন রিডার পড়বে, তাই না? এখন যদি তোমার টপিক সেন্টেন্সটা বা প্রথম সেন্টেন্সটা পরে রিডার বুঝতে পারে যে তুমি এই প্যাসেজে, এই প্যারাগ্রাফে কি নিয়ে লিখতে পারছো, তো তাইলে বুঝতে পারো যে তোমার টপিক সেন্টেন্সটা পারফেক্ট। যেমন এখানে বলছে, টপিক সেন্টেন্স পড়ে পাঠক বুঝতে পারবে অনুচ্ছেদটি কি বিষয়ে লেখা হয়েছে বা হবে। এটি মূল পরিচ্ছেদের দিক নির্দেশনা দেয়, যেটা তোমাদেরকে বলছিলাম, যে টপিক সেন্টেন্সটা আসবে সেন্টেন্সের শুরুতে, এবং এটা পরেই বুঝতে পারবে যে তুমি এই প্যাসেজের মধ্যে কি লিখবা। মানে এই প্যাসেজটা পড়লে রিডার কি শিখতে পারবে, কি জানতে পারবে। সো কারণ তুমি যখন মানে ফর এক্সাম্পল ধরো তুমি কি করছো, এই যে ট্রি প্লান্টেশন নিয়ে তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, এবং তুমি প্রথম সেন্টেন্সে বলে দিচ্ছ যে ট্রি প্লান্টেশন ইজ এসেনশিয়াল ফর আওয়ার এনভায়রনমেন্ট। শুধুমাত্র ট্রি প্লান্টেশন লিখো নাই, কারণ ট্রি প্লান্টেশন তো তোমার একটা কি টপিক। তুমি কি করলা? তুমি তোমার অপিনিয়ন, যেটা হচ্ছে যে মানে ট্রি প্লান্টেশন ইজ এসেনশিয়াল ফর আওয়ার এনভায়রনমেন্ট, অথবা সোশ্যাল মিডিয়া সম্পর্কে তুমি তোমার মতামত কি দিলা, যে ইট হ্যাজ বোথ অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। এই লাইনটুকু বা এই অপিনিয়নটুকু কিন্তু তোমার। সো এই দুইটা মিলে কিন্তু এটা কি হয়? টপিক সেন্টেন্স হয়। এই জন্য এখানে দেওয়া আছে যে টপিক সেন্টেন্স মানে হচ্ছে টপিক প্লাস অপিনিয়ন। শুধুমাত্র টপিক থাকলে হবে না, এখানে তোমার নিজস্ব একটা অপিনিয়ন থাকা লাগবে। সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে টপিক সেন্টেন্স কাকে বলে এবং টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হয়। তো আমি তোমাদের বলছিলাম যে স্টেপ বাই স্টেপ আমরা শিখবো যে কিভাবে প্যারাগ্রাফ নিজে থেকে লিখতে হয়। আমরা আজকে থেকে শপথ করবো যে আর প্যারাগ্রাফ মুখস্থ করবো না। তো যদি তুমি এই শপথ করো আর শপথ রাখতে চাও, তাহলে কিন্তু তোমাকে নিজেকে প্রিপেয়ার করা লাগবে। তোমাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে, শর্টকাট খুঁজলে হবে না। ঠিক আছে, শর্টকাট না খুঁজে কি করতে পারো, এই যে প্যারাগ্রাফ স্টেপ বাই স্টেপ শিখে ফেলতে পারো। তো আমরা শিখলাম যে আজকে যে টপিক সেন্টেন্স মানে হচ্ছে টপিক প্লাস অপিনিয়ন। টপিক যেটা তোমাকে এক্সামিনে দিয়ে দিবে
কোয়েশ্চেন পেপার দেওয়া থাকবে যে ট্রি প্লান্টেশন, সোশ্যাল মিডিয়া, অথবা ধরো ক্লাইমেট চেঞ্জ, অথবা ধরো রিডিং বুকস। হ্যাঁ, এইগুলো হচ্ছে টপিক, কিন্তু এই টপিকগুলোর সাথে তোমার নিজের অপিনিয়নটুকু অ্যাড করা লাগবে, ঠিক আছে? সো আই হোপ তোমরা আহ, এটা ক্লিয়ার, মানে তোমরা বুঝতেছো যে টপিক সেন্টেন্স কাকে বলে এবং কিভাবে লিখতে হয়। ওকে, সো এরপর বলছিলাম স্টেপ 2 এন্ড স্টেপ 3। তোমাদের প্রথমে বলছিলাম স্টেপ 2 এন্ড স্টেপ 3 হচ্ছে রিজন 1 এন্ড রিজন 2। হ্যাঁ, এই যে রিজন 1 এন্ড রিজন 2 হচ্ছে আমাদের কি স্টেপ, এই যে স্টেপ 2 এন্ড 3 হচ্ছে রিজন 1 এবং রিজন 2। যখন তুমি বলবা যে সোশ্যাল মিডিয়া হ্যাজ বোথ অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, অথবা যখন তুমি বলবা যে আহ, আমরা কি দেখছিলাম এখানে, যখনই তুমি তোমার টপিকে যখন তুমি তোমার ওপিনিয়ন দিবা, ওপিনিয়ন দেওয়ার পরে কাজ কি? ওপিনিয়ন দেওয়ার পরে কাজটা হচ্ছে তোমাকে বলতে হবে যে তুমি এটা কেন বলছো। যেমন ধরো এখানে তুমি বলছো ট্রি প্লান্টেশন ইজ এসেনশিয়াল ফর আওয়ার এনভায়রনমেন্ট, এটা তোমার ক্লেম, তুমি এটা দাবি করছো, তুমি এটা মানে ওপিনিয়ন দিছো যে ট্রি প্লান্টেশনটা আমাদের পরিবেশের জন্য খুবই দরকার। এইটা বলার পরে তুমি প্রমাণ করবা কিভাবে? এই জন্য তুমি রিজন বলবা যে এই কারণে আমি মনে করি, রিজন 1, রিজন 2, এরপরে তুমি একটা রিজন দিবা, তারপর আরেকটা রিজন দিবা। এখন তুমি যদি তোমার প্যারাগ্রাফটা বড় করতে চাও, তো এখানে তুমি কি করতে পারো? এই রিজন একটা দুইটা না দিয়ে তুমি 3-4টা রিজন দিতে পারো, তুমি 4টা রিজন দিতে পারো, তুমি 5টা রিজন শেয়ার করতে পারো। তুমি যে কটা রিজন শেয়ার করবা তোমার কি হবে, প্যারাগ্রাফ সাইজটা তত বড় হবে। ঠিক আছে? সো আমাদের স্টেপ 2 এন্ড স্টেপ 3 হচ্ছে আমরা কি করব, রিজন বলবো। যখন তুমি বলবা যে ট্রি প্লান্টেশন ইজ এসেনশিয়াল ফর আওয়ার এনভায়রনমেন্ট, এটা বলার পর পরে তোমাকে বলতে হবে কেন, কেন ট্রি প্লান্টেশন পরিবেশের জন্য খুবই দরকার। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের স্টেপ 2, মানে হচ্ছে কি আমরা কি বলবো স্টেপ 2 এন্ড 3 কি, কারণ বর্ণনা করা। এই যে বলো এখানে রিজন 1 কি বলছে, ইট হেল্পস আস বলে, যখন তুমি বলবা যে ট্রি প্লান্টেশন ইজ এসেনশিয়াল ফর আওয়ার এনভায়রনমেন্ট, তখন তুমি বলতে পারো কি, ইট হেল্পস আস, ইট গিভস আস অক্সিজেন, ইট গিভস আস ফ্রেশ এয়ার, ইট গিভস আস লাইফ। তো এইভাবে তুমি কি বলো, রিজন বলবা যে এটা আমাদেরকে কি দেয়, মানে বিশুদ্ধ বাতাস দেয়, এটা আমাদেরকে অক্সিজেন প্রোভাইড করে, এটা আমাদেরকে ছায়া দেয়। হ্যাঁ, গরমের দিনে আমাদের তাপমাত্রা কমায় রাখে, অ্যাবজর্ব করে, শোষণ তাপ কমায়। সো তুমি যখনই বলবা যে ট্রি প্লান্টেশন ইজ এসেনশিয়াল ফর আওয়ার এনভায়রনমেন্ট, তুমি পাশে পাশে কি বলতে হবে, কেন তুমি এটাকে ইম্পর্টেন্ট মনে করো, কারণ কি, রিজন গুলো কি। এই রিজন গুলো বলার জন্য তুমি রিজন 1 মানে একটা রিজন বললা, তারপর তুমি আরেকটা রিজন বললা, তারপর তুমি আরেকটা রিজন বললা। ঠিক আছে? এইভাবে তুমি যে করে রিজন বলতে পারো বললা। ঠিক আছে? তুমি যত বেশি রিজন এক্সপ্লেন করতে, রিজন বলতে পারবা, তোমার প্যারাগ্রাফের সাইজ তত বেশি কি হবে, বড় হবে। ঠিক আছে? এবং তত তুমি মানে, যত বড় করতে চাও তোমার ডেফিনেটলি মানে গ্রামার স্কিল তো বাড়ানো লাগবে, প্লাস হচ্ছে ভোকাবুলারি বাড়ানো লাগবে, রাইট? এটা নিয়ে আমরা পরে কথা বলবো। সো এখানে দেখলাম আমরা কি বলছে, ইট হেল্পস আস, এটা একটা মানে টেমপ্লেট। ইট হেল্পস আস বলার পরে তুমি বলতে পারো কি, এই যে প্লাস ভার্ব, যেমন ধরো এখানে বলছে ইট হেল্পস আস গেইন নলেজ, মানে এটা হচ্ছে রিডিং বুকস নিয়ে একটা আমাদের কি আছে। এই ধরো আমি তোমাদের আগে দেখাই ফেলি, রিডিং বুকস নিয়ে এটা আজকে যে প্র্যাকটিসটা হবে, রিডিং বুকস একটা টপিক, এই টপিকের বেসিস এই যে রিডিং বুকস। ঠিক আছে? তো এটা একটা কমপ্লিট প্যারাগ্রাফ, এই যেটা প্যারাগ্রাফ তোমরা দেখতেছো এইটা কিন্তু একটা কমপ্লিট প্যারাগ্রাফ, টপিক হচ্ছে রিডিং বুকস। ওকে, সো রিডিং বুকস নিয়ে একটা প্যারাগ্রাফ লেখা হয়েছে, আর এটা হচ্ছে একটা কমপ্লিট প্যারাগ্রাফ, যদিও ছোট, কিন্তু এই কমপ্লিট প্যারাগ্রাফ লিখতে আমরা সবগুলা স্টেপস অথবা সবগুলো ফর্মুলা ফলো করে আসছি। তো কিভাবে ফর্মুলা ফলো করে আসছি, সো ওয়ান বাই ওয়ান আই এম শোয়িং ইউ, রাইট? ওকে, সো আমরা আবার চলে যাই। হ্যাঁ, এই যে এইখানে বলছিল, ফর এক্সাম্পল এখানে বলছে কি, রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট। এই যে তোমার টপিক হচ্ছে কি, তোমার টপিক হচ্ছে রিডিং বুকস। ওকে, রিডিং বুকস হচ্ছে তোমার টপিক, রাইট? এই যে তোমার এক্সামিনে তোমাকে কি দিছে, এই টপিকটা দিয়ে দিল, রিডিং বুকস নিয়ে লিখতে বলছে। তখন তুমি কি করলা, রিডিং বুকস বলে কিন্তু শেষ না, তুমি কি বললা, রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট। এই যে ইজ এ গুড হ্যাবিট, এটা কিন্তু তুমি নিজে থেকে বলছো, মানে এটা তোমার অপিনিয়ন। সো এখানে কি আছে, টপিক আছে প্লাস অপিনিয়ন টুকু আছে। সো এই জন্য আমরা বলতে পারি ইটস আ পারফেক্ট টপিক সেন্টেন্স, কারণ এই টপিক সেন্টেন্সে কি আছে, টপিক আছে এবং তোমার নিজস্ব অপিনিয়ন টুকু আছে। আচ্ছা, ওকে। তারপর কিছু দেখো, তারপর বলছিলাম রিজন 1, রিজন 2, রিজন 3, রিজন 4। হ্যাঁ, সো এখানে বলছে কি, ইট হেল্পস আস গেইন নলেজ। ওই যে তুমি বললা যে মানে রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, কেন বললা, মানে কি কারণে বললা, এটা কেন? সো এখানে এই সেন্টেন্স বলছে ইট গিভস আস গেইন নলেজ, এটা আমাদেরকে জ্ঞান অর্জনে সাহায্য করে। একটা রিজন 1। ওকে, এটা হচ্ছে রিজন 1।
তারপরে কি বলছে এখানে দেখো, তারপর বলছে ইট অলসো ইমপ্রুভস আওয়ার ভোকাবুলারি, এই যে রিজন টু। হ্যাঁ, সো এটা আমাদেরকে কি কি করে, আমাদের যে ভোকাবুলারি বাড়াতেও সমৃদ্ধ করতেও সাহায্য করে। ইট অলসো ইমপ্রুভস আওয়ার ভোকাবুলারি, কোনটা? রিডিং বুকস। সো রিডিং বুকস অলসো ইমপ্রুভস আওয়ার ভোকাবুলারি। সো এটা হচ্ছে রিজন টু। ঠিক আছে, সো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এটা হচ্ছে স্টেপ টু অ্যান্ড স্টেপ থ্রি। এখন আমরা এটা দেখে আসি, ব্যাক করি, যে রিজন ফোর অ্যান্ড ফাইভ কি হয়। এই যে এটা হচ্ছে রিজন টু অ্যান্ড থ্রি, অর্থাৎ রিজনস। এটা হচ্ছে স্টেপ ফোর এন্ড ফাইভ। কি স্টেপ ফোর এন্ড ফাইভ হচ্ছে এক্সাম্পল প্লাস হচ্ছে গিয়ে কনক্লুশন, মানে আমরা শেষ করে ফেলতেছি। হ্যাঁ, সো এইখানে খেয়াল করো, এইখানে কি বলছে রিজন স্টেপ ফোর এন্ড ফাইভ। স্টেপ ফোর হচ্ছে তুমি একটা এক্সাম্পল দিবা, যখন তুমি মানে কারণ বলতেছো যে এটা আমাদেরকে এই কাজ এটা করতে সাহায্য করে, ওইখানে সাহায্য করে, ওইভাবে সাহায্য করে, বলার পরে এটা শুধু বললেই হবে না, তুমি যদি একটা এক্সাম্পল দাও তখন তোমার এই যে অপিনিয়নটা, এই অপিনিয়নটা কি হয়, অ্যাকসেপ্টেবল হয়। এই জন্য আমাদের কি করা লাগে, এক্সাম্পল দিয়ে। আমরা কথায় কথায় কি করি, মানে যে কোনো কিছু দাবি করার পরে আমরা যদি প্রমাণ দিতে পারি, তাহলে কি হয়, মানুষের কাছে এই কথাটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, রিলায়েবল হয়, ট্রাস্টওয়ার্দি হয়। এই জন্য যখনই তুমি বললা যে কি হয়, যে আম, আমরা বই পড়ি, বই পড়লে আমাদের জ্ঞান অর্জন হয়, বই পড়ার মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে আমাদের ভোকাবুলারি সমৃদ্ধ হয়, এটা তুমি বললা। তারপর তোমার কি করা লাগে, তুমি একটা এক্সাম্পল দিবা। এক্সাম্পল দিলে কি হবে, এক্সাম্পল দিলে এই যে তুমি দাবি করলা, এই দাবিগুলো কি হবে, আরো বেশি সলিড হবে, আরো বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। এই জন্য এখানে বলছে ফর এক্সাম্পল আই রিড ইংলিশ স্টোরি বুকস এভরি উইক। এই যে বললাম যে বুক ইজ, মানে রিডিং বুকস ইজ এসেনশিয়াল ফর এভরিবডি। হ্যাঁ, ইটস এ গুড হ্যাবিট। এটা বলার পরে তুমি নিজে বললা, তুমি বললা যে বই পড়লে মানে জ্ঞান বাড়ে, বই পড়লে ভোকাবুলারি সমৃদ্ধ হয়। তারপর তুমি বললা কি, ফর এক্সাম্পল আই রিড ইংলিশ স্টোরি বুকস এভরি উইক, তুমি একটা এক্সাম্পল দিলা। তো এরপরে যেটা হচ্ছে দেখো, কনক্লুশন। আমাদের সেন্টেন্স আমরা এখন প্যারাগ্রাফ শেষ করে ফেলতেছি। হ্যাঁ, কনক্লুশন কি, দেয়ারফর এভরিবডি, দেয়ারফর এভরিওয়ান শুড ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং বুকস। ঠিক আছে, সো এই জন্য তুমি পরে কি বললা, বললা যে এই জন্য প্রত্যেকের উচিত বই পড়ার অভ্যাসটা গড়ে তোলা, বই পড়ার অভ্যাস গড়ে তোলা। ঠিক আছে, এই যে এইখানে এক্সাম্পল দিলা, তুমি একটা এক্সাম্পল দিলা, তুমি যদি চারটা পাঁচটা রিজন বলো, তাহলে তুমি এক্সাম্পল গুলো তুমি বাড়াই ফেলবে। অর্থাৎ তুমি দুইটা রিজন বললা, দুইটা রিজনের জন্য তুমি দুইটা এক্সাম্পল বলতে পারো। তিনটা রিজন বলবা, তিনটা রিজনের জন্য তুমি তিনটা এক্সাম্পল বলো। তুমি যদি তিনটা রিজন বলো, তিনটা রিজনের জন্য তিনটা এক্সাম্পল বলো, তাহলে তো অটোমেটিক্যালি এখানে ছয়টার সেন্টেন্স হয়ে যায়, তাই না? তো এইভাবে তুমি যত বেশি রিজন বলবা, তো যত যত বেশি এক্সাম্পল অ্যাড করবা, তত বেশি তোমার মানে প্যারাগ্রাফের সাইজটা বাড়বে। আর প্যারাগ্রাফের সাইজ বাড়া মানে কি, তোমার জন্য মার্কও বাড়তে থাকবে, নাম্বার তুমি বেশি পাবা, তাই না? সো এটাই জন্য বলছিলাম আমরা শুরু করতেছি ছোট একটা এক্সাম্পল দিয়ে, ছোট্ট একটা প্যারাগ্রাফ দিয়ে, এবং শুধুমাত্র স্টেপস গুলো শেখার জন্য যে কোনটার পর কোনটা করা লাগে, আমরা মানে কিভাবে সেন্টেন্স মানে মানে একটা প্যারাগ্রাফ বড় করবো। ঠিক আছে, এবং ফাইনালি যখন তুমি কনক্লুশন দিবা, এই যে এখানে খেয়াল করো কনক্লুশন। হ্যাঁ, এটা কনক্লুডিং সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স একটাই হবে তোমার। প্যারাগ্রাফ যত বড়, তুমি 100 ওয়ার্ডের মানে 50 ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখো, অথবা ধরো তুমি 70 80 100 অথবা 150 ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখো, তোমার কনক্লুশন কিন্তু একটাই হবে। টপিক সেন্টেন্স যেরকম একটা হয়, সিমিলারলি তোমার কনক্লুডিং সেন্টেন্স কিন্তু একটাই হবে। আমরা তোমাদেরকে যে একটা কি দেখাইছিলাম, একটা স্লাইড দেখাইছিলাম বার্গারের ছবি, এই বার্গারের ছবির মতো খেয়াল করে দেখো এখানে। এখানে কি হয়েছে, এই যে বলছিলাম বার্গারের উপরের অংশ এবং নিচের অংশ কি হয়, সিমিলার হয়। এই যে দেখো উপরের অংশ আর হচ্ছে এই যে নিচের অংশ কি হয়, সেম হয়। ঠিক আছে, তো সেম হয়। এই জন্য তোমরা যখন কি লিখবা, এই যে কনক্লুশন, টপিক সেন্টেন্স এবং কনক্লুডিং সেন্টেন্স দেখবা, খেয়াল করে দেখবা তোমাদের এই কনক্লুডিং সেন্টেন্স এবং টপিক সেন্টেন্স উভয়টা কি হয়, সেমই হয়। আমি তোমাদের দেখাচ্ছি, এই যে খেয়াল করে দেখো, এইখানে খেয়াল করলে তোমরা খুব পেয়ে যাবা, এই যে এখানে বলছে রিডিং বুকস ইজ গুড হ্যাবিট। ঠিক আছে, বই পড়া একটা ভালো অভ্যাস, এই কথা। এবং শেষে ফাইনাল কি বললো, এই জন্য প্রত্যেকের উচিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা। এই দুটোর মধ্যে কিন্তু মিল আছে। ঠিক আছে, সো এই যে বলছিলাম বার্গারের মতো আর কি, উপরের অংশ এবং নিচের অংশ সেম। সিমিলারলি একটা প্যারাগ্রাফের মধ্যে আমরা উপরে যা বলবো, অর্থাৎ টপিক সেন্টেন্সে আমরা যেটা বলবো, যে ক্লেম করব, যা ক্লেম করব, আমরা ফাইনালি আমাদের যে মানে কি থাকবে,
যে কনক্লুডিং সেন্টেন্স থাকবে, ওই কনক্লুডিং সেন্টেন্সের মধ্যেও ওইটাই ইকো হবে, অর্থাৎ ওইটারও কি হবে, এটা প্রতিধ্বনি হবে, অর্থাৎ মিল থাকবে। আমরা শুধু মাঝখানে যে সেন্টেন্স গুলো বলবো, এই সেন্টেন্স গুলোর মধ্যে কি থাকবে, এই সেন্টেন্স গুলোর মধ্যে থাকবে রিজন থাকবে, এক্সাম্পল থাকবে, এবং কি থাকবে, আহ, মানে মেনলি আমাদের কি আমরা কি দেবো, যখন আমরা কোনো কিছু বলবো, বলার পরে আমাদের কি হয়, এই যে এক নম্বরে আমরা খেয়াল করো এখানে একটা, এইখানে দেখো টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্সের পরে হচ্ছে কি রিজন, এই যে রিজন ওয়ান, তারপর হচ্ছে আরেকটা রিজন, তুমি পারলে আরেকটা রিজন দিতে পারো, তুমি পারলে তিনটা চারটা পাঁচটা রিজন বলতে পারো। যদি কমপ্লেক্স কোনো জটিল কোনো টপিক হয় তাই ডেফিনেটলি তোমাকে কি করা লাগবে, বেশি এক্সাম্পল, মানে বেশি রিজন শেয়ার করা লাগবে, বেশি এক্সাম্পল দেওয়া লাগবে। তো এমনিতেই তখন দেখবা তোমার সেন্টেন্সটা কি হয়ে গেছে, মানে তোমার প্যারাগ্রাফটা বড় হয়ে গেছে। তারপর ফাইনালি আমরা কি দিব, এক্সাম্পল দিব, কারণ এক্সাম্পল না দিলে প্রমাণ হয় না তুমি যা বলছো তা সত্য না মিথ্যা, এটা কিন্তু কি হয় না, প্রমাণ হয় না। এবং ফাইনালি আমরা কি দিব, একটা কনক্লুশন। কনক্লুশন যে কোনো রাইটিং এর জন্য কি হয়, যে কোনো ধরনের রাইটিং, পিস অফ রাইটিং এর জন্য, এটা প্যারাগ্রাফ হোক, এটা এসে হোক, কিংবা মানে আর্টিকেল হোক, যে কোনো ধরনের রাইটিং এ কি হয়, একটা মানে কনক্লুশন দেওয়া লাগে। সো এবং নর্মালি মানে মনে রাখার জন্য আমরা এই টেকনিকটা ফলো করব, যে TRREC, টি মানে হচ্ছে টপিক সেন্টেন্স, এই প্রথম আর হচ্ছে মানে রিজন ওয়ান, তারপরে আরেকটা আর মানে হচ্ছে তোমার কি রিজন টু, তারপরে হচ্ছে এই যে মানে হচ্ছে এক্সাম্পল। অথবা কোন কোন সময় এরকমও হতে পারে যে আমরা এলাবোরেশন, মানে এক্সাম্পলটাকে আরো একটু এলাবোরেট করব। তুমি যদি সেন্টেন্সটা মানে প্যারাগ্রাফটা আরো বড় করতে চাও, আরো বেশি নাম্বারের প্রত্যাশা নিয়ে আরো ভালো করার জন্য যদি করতে চাও, সেটা আমরা পরে কভার করব, আর ডিটেলস আলোচনা করব। এটা হচ্ছে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যে কিভাবে মুখস্থ না করে, একেবারে মুখস্থ না করে কিভাবে বুঝে বুঝে প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে তুমি প্যারাগ্রাফ লিখে শিখে ফেলতে পারো। আজকে হয়তো তোমাদেরকে আমি 5টা সেন্টেন্সে প্যারাগ্রাফ লেখা দেখালাম, হ্যাঁ, এটা এক সময় হবে তোমাদেরকে ধরো এই যে 10টা সেন্টেন্স কিভাবে লেখা যায়, বা 15টা সেন্টেন্স দিয়ে কিভাবে, অথবা ধরো 150 ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স মানে একটা প্যারাগ্রাফ লেখা যায়, সেগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব। সো আজকে তোমরা শুধুমাত্র এই 5 সেন্টেন্স ফর্মুলাটা ফলো করবা। যদি 5 সেন্টেন্স ফর্মুলা ফলো করো, আই হোপ, আই এম ড্যাম শিওর যে তোমরা সবাই প্যারাগ্রাফ লেখা শিখে ফেলতে পারবা। এবং প্যারাগ্রাফের যা কিছু আছে তোমরা একটু খেয়াল করো, প্যারাগ্রাফের ডেফিনেশনটা মনে রাখতে হবে। প্যারাগ্রাফের ডেফিনেশনটা হচ্ছে যে একটা নির্দিষ্ট বিষয়, এই যে একটা নির্দিষ্ট বিষয় মানে হচ্ছে গিয়ে ওয়ান টপিক, একটা টপিক থাকবে একটা প্যারাগ্রাফের, একটা টপিক। এবং হচ্ছে ধারাবাহিকভাবে কি হবে, তুমি যখন সেন্টেন্স গুলো লিখবা, এই সেন্টেন্স কি হবে, ধারাবাহিকভাবে আসবে, ক্রনোলজি ফলো করবে, অর্ডার ফলো করবে, এবং হবে কি সাজানো, সাজানো হবে, হ্যাঁ, সাজানো কয়েকটা বাক্য, ঠিক আছে। সো এই কয়েকটা বিষয় মাথা ঢুকে রাখতে পারলে হয়, একটা টপিক, এবং একটা টপিকের জন্য অনেকগুলা রেলেভেন্ট অথবা রিলেটেড সেন্টেন্স। এবং খেয়াল করে দেখো, আমরা যে কি করলাম, এই যে রিডিং বুকস নিয়ে আমরা যে প্যারাগ্রাফ লিখলাম, এই প্যারাগ্রাফে কিন্তু কি হয়েছে, এই প্যারাগ্রাফে কিন্তু আমরা যে কথাগুলো বলছি সবগুলো কিন্তু রিডিং বুকস নিয়ে, মানে আমরা কিন্তু আমাদের এই পয়েন্টের বাইরে যাই নাই। এটা কিন্তু খুবই চিন্তা মানে মাথায় রাখা লাগবে। তুমি যখন কথা বলবা, যখন প্যারাগ্রাফ লিখবা, এই প্যারাগ্রাফে কি হয় না, প্যারাগ্রাফ তুমি কি করতে পারবা না, যখন তুমি এখানে শুরু করছো রিডিং বুকস নিয়ে, তারপরে তুমি চলে আসছো অন্য টপিকে, মানে তুমি তোমার টপিক চেঞ্জ করে ফেললা, রাইটিং নিয়ে চলে মানে কথা বলা শুরু করলা, অথবা ধরো তুমি স্পিকিং নিয়ে কথা বললা, হবে না। যদিও রাইটিং এবং রিডিং এর মধ্যে সম্পর্ক আছে, একটা ক্লোজ কানেকশন আছে, কিন্তু তুমি লিখতেছো কি নিয়ে, রিডিং বুকস নিয়ে, মানে বই পড়া নিয়ে, বই পড়ার অভ্যাস নিয়ে, সুতরাং তুমি কি করতে পারবে না, এটা করতে পারবে না। তোমাকে ওই টপিকের মধ্যেই লেগে থাকতে হবে, এবং টপ টু বটম তুমি একটা টপিক বা একটা পয়েন্টই ডেভেলপ করবা। একটা পয়েন্ট ডেভেলপ করার জন্য তুমি রিজন বলবা, এক্সাম্পল দিবা, এক্সপ্লেনেশন দিবা, এলাবোরেশন দিবা, এবং ফাইনালি একটা কনক্লুডিং সেন্টেন্স। সো আই হোপ দিস ক্লাস ইজ এনাফ টু স্টার্ট রাইটিং। আজ থেকে তোমরা প্যারাগ্রাফ লেখা, আমরা প্যারাগ্রাফ প্র্যাকটিস করা শুরু করে দিব। এই যে প্যারাগ্রাফ প্র্যাকটিস করা শুরু করি, তাহলে দেখবা যে ইনশাল্লাহ তোমাদের যে মুখস্থ করা যে একটা চাপ, আতঙ্ক, সেটা একেবারেই থাকবে না। সো তোমরা আতঙ্ক থেকে বেরিয়ে আসো।